যারা আমাদের পক্ষে লয়াররা ছিলেন তারা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে গেজেটে যে নিয়মটা লেখা আছে এবং যারা এই গেজেটটার তৈরি করেছেন তাদেরও বক্তব্য এক যে সেটা 10 নম্বরটা আগেই দেওয়ার কথা বলা হয়েছে। ধরে নিই যদি আমরা যেহেতু চাইছি যোগ্যরা প্রত্যেকেই চাকরিটা পাক, যদি সেটাও হয় তাহলেও কিন্তু 22 থেকে 23,000 ভ্যাকেন্সি থাকছে যেগুলোতে কিন্তু ফ্রেশার্সরা জবটা পাবে। তাকে অ্যারেস্ট করা হয়েছিল, তিনি যদি এখন ছাড়া পেয়ে গিয়ে থাকেন তাহলে তো বিচার ব্যবস্থার এটাই দেখা উচিত তাহলে চুরি হয়নি, সেটাই বোঝায়। তো চুরি যদি না হয়, তিনি যদি বাইরে থাকতে পারেন তাহলে আমাদের চাকরিগুলো কেন ফেরত হবে না, এই প্রশ্ন তো থেকেই যায়। ট্রেন্ডিং হয়ে গেছে যে যাই হোক কেস করতে হবে আর কেস চলবে। এবার যদি কোথাও অস্বচ্ছতা থেকে থাকে তাহলে অবশ্যই কোর্ট সেটা বিচার করবে, এটা তো নিয়ম। দাদা একেবারে যে অভিজ্ঞতার অতিরিক্ত 10 নম্বর সেটা দেওয়া হবে কি হবে না, এখনো সে বিষয়ে প্রশ্ন চলছে, কি বলবেন? না দেখুন, প্রথমত যা হবে সেটা তো অ্যাকর্ডিং টু গেজেট হবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। কে কি বললো বা আলাদা করে কোন অ্যালিগেশন তুললো সেটা দিয়ে তো কিছু হবে না। আলটিমেটলি গেজেট অনুযায়ী যা নিয়োগ হবে সেটাই হবে। প্রথম কথা, যে বিষয়টা অলরেডি সুপ্রিম কোর্টে পেন্ডিং, এমনকি কিছু বিষয় সুপ্রিম কোর্টে ডিসমিসও হয়ে গেছে, সেই বিষয়গুলো কেন আবার মানে হাইকোর্টের শুনানি হবে, এটাই হচ্ছে সব থেকে প্রধান বিষয়। যেটা আজকে আমাদের মেনকা গুরুস্বামী ম্যাডাম একদম মেনটেনেবিলিটি নিয়ে যে প্রশ্নটা তুলেছেন ওটাই হচ্ছে প্রধান বিষয়। সুপ্রিম কোর্টে যে বিষয়টা একবার চলে যায়, যেটা পেন্ডিং রয়েছে এখন, আগামী 24 তারিখ এবং 26 তারিখে শুনানি রয়েছে, সেটা কি করে হাইকোর্ট শুনতে পারে বা সেটাকে এন্টারটেন করতে পারে, এটা কখনো সম্ভব নয়। এবং যদি হিয়ারিংগুলো কেউ দেখে থাকে তাহলে একদম ক্লিয়ারলি দেখতে পাবে যে জাস্টিস সঞ্জয় কুমার তিনি একদম ক্লিয়ারলি আমাদের যিনি বিরোধী পক্ষের উকিল ছিলেন তার সঙ্গে যে কথোপকথনটা শুনানি চলাকালীন হয়েছিল সেখানে উনি ক্লিয়ারলি বলে দিয়েছেন যে অভিজ্ঞতার নম্বর যদি টিচারদের থেকে থাকে তাহলে সমস্যাটা কোথায়। এখানে মানে বিরোধী পক্ষের উকিল বলেছিলেন যে প্যানেল ক্যান্সেল হয়ে গেছে তাদের কিসের অভিজ্ঞতার নম্বর, কিন্তু তাতেও কিন্তু জাস্টিস সঞ্জয় কুমার তিনি কিন্তু কোনো রকম মানে পক্ষপাতিত্ব না করে একদম ক্লিয়ারলি বলেছেন যে যদি অভিজ্ঞতা থেকে থাকে, ওনারা তো চাকরি করেছেন, এমনকি আগামী 31 তারিখ অবধি তাদের চাকরিতে বহাল রাখা হয়েছে, তাহলে সেক্ষেত্রে অভিজ্ঞতার নম্বর দিলে অসুবিধাটা কোথায়। আর এটা পুরোপুরি ডিসক্রিশন হচ্ছে স্কুল সার্ভিস কমিশন, কি রুলস করবে, কিভাবে নিয়োগ করবে, 10 নম্বর কাদের দেবে, কখন দেবে, পুরোটাই স্কুল সার্ভিস কমিশনের ম্যাটার। তাই কোনো রকম হস্তক্ষেপ করেননি, সেই কেস ডিসমিস করে দিয়েছিলেন। সেই একই ম্যাটার আবার কি করে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে আসতে পারে, যেটা সিঙ্গেল বেঞ্চ হয়ে ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে ডিসমিস হয়েছে, এটাই হচ্ছে মেনটেনেবিলিটির প্রশ্ন, এটা কখনো হতে পারে না প্রথম। দ্বিতীয়ত, যেগুলো তোলা হয়েছে যে আগে না পরে, এটা আগে কখনো নাকি শুনানি হয়নি, সেই জন্য প্রথমত গেজেটটাকে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে একটা পেন্ডিং কেস রয়েছে। সেই পেন্ডিং কেস অভিজিৎ সাধুকার কেস, সেই পেন্ডিং কেসটা যে রয়েছে সুপ্রিম কোর্টে, সেটা কি করে আবার হাইকোর্টে শুনানি চলতে পারে 10 আগে না 10 পরে, সেটা তো রুলসটাকেই চ্যালেঞ্জ করা হয়, তাহলে এটা হতে পারে না। আর যদি গেজেটটা ভালো করে পড়া যায়, আজকে মানে যারা আমাদের পক্ষে লয়াররা ছিলেন তারা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে গেজেটে যে নিয়মটা লেখা আছে এবং যারা এই গেজেটটার তৈরি করেছেন তাদেরও বক্তব্য এক যে সেটা 10 নম্বরটা আগেই দেওয়ার কথা বলা হয়েছে। তাই আজকে আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টের যে শুনানিটা আগামী রয়েছে, আগামীতে 24 তারিখ এবং 26 তারিখ, সেটার কি অর্ডার হচ্ছে তার ভিত্তিতে উনি পরবর্তীতে ভাববেন এটা শুনানি হবে কি হবে না বা কি হবে আর কি আলটিমেটলি। কিন্তু বিরোধী যারা আইনজীবী রয়েছে, মানে আপনাদের বিরোধী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফিরদৌস সামিন, বিক্রম ব্যানার্জি, তারা তো একটি কথা বলছেন যে নতুনদের ক্ষেত্রে এটা বঞ্চিত হচ্ছে তারা। দেখুন, প্রথমত আজকে আমরা অন্যের দোষের বলি, আমাদের যারা মানে আনটেন্টেড টিচার্স তারা তো আজকে নিয়োগটা থেকে মানে পুরোপুরি চাকরি থেকে বঞ্চিত, মানে চাকরিটা হারিয়ে ফেলেছে তারা। তো সেই জায়গায় নতুন যে নিয়োগ হচ্ছে সেখানে তাদের অধিকারটা আছে। অধিকারটা কি, যে অ্যাকর্ডিং টু গেজেট এক্সপিরিয়েন্স মার্কস, এটাই অধিকার, এই 10 নম্বর, এবং সেটা আগেই দিচ্ছে, এটা এক। দ্বিতীয়ত, যে 10 বছর ধরে 15 বছর ধরে নিয়োগ না থাকার কারণে ফ্রেশার্সদের নতুন চাকরির পরীক্ষায় বসার সুযোগটা ছিল না, সেই জন্য তারাও তাদের যে দুঃখ কষ্ট সেটার জন্য কেসগুলো করেছে।
তো এখন ম্যাটারটা হচ্ছে এমন একটা পজিশনে আছি যেখানে আমরা দেখতে পাচ্ছি 36,000 ভ্যাকেন্সি। বাড়বে কি না বাড়বে সেটা আমরা কেউ জানি না, কিন্তু এই ভ্যাকেন্সির মধ্যে যদি ধরেও নেওয়া যায় যে 9,000 বা 10,000 টিচার্স আউট অফ 12,000 বা 13,000 তারা চাকরিটা পেল, বা ধরে নিই যদি আমরা যেহেতু চাইছি যোগ্যরা প্রত্যেকেই চাকরিটা পাক, যদি সেটাও হয় তাহলেও কিন্তু 22 থেকে 23,000 ভ্যাকেন্সি থাকছে যেগুলোতে কিন্তু ফ্রেশার্সরা জবটা পাবে। তো জব সবার হোক, আমরা চাই ভ্যাকেন্সিটা আরও বাড়ুক। এখানে তর্ক বিতর্ক নিজেদের মধ্যে নয়, ব্যাপারটা হচ্ছে সবাই ভুক্তভোগী। এবং আমাদের দিকটা ভাবুন, আমরা ন্যায্যভাবে চাকরি পেয়েও আজকে অন্যের দোষের বলি, এবং 7 বছর ধরে একটা চাকরি পেয়ে যেভাবে আমরা লাইফটাকে এগিয়ে নিয়ে যাই সেটা খুব দুঃখজনক যে সেই লাইফটা কোথাও গিয়ে যেন একটা মানে জিজ্ঞাসা চিহ্নের মুখে দাঁড়িয়ে গেছে যে আমরা আমাদের জীবনটা পরবর্তীকালে কোন দিকে এগিয়ে নিয়ে যাব। সেখানে দাঁড়িয়ে এই ক্ল্যাশটা হয়তো আইনি দিক দিয়ে চলবে, সেটাই বাঞ্ছনীয়, বাইরে কোনো ক্ল্যাশ নয়, শুধুমাত্র আইনিভাবে যেটা সঠিক সেটাই হোক। দাদা, চাকরি আপনাদের গেল, আপনারা এখনো চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন, ইন্টারভিউ ডাক পাবেন কি পাবেন না সেটা নিয়েও এখনো সন্দেহ রয়েছে আপনাদের মনে, কিন্তু চাকরি চোর তো বাড়িতে, জেল মুক্তি হয়ে গেল, চাকরি চোর বাড়িতে। দেখুন, আজকে তো একটাই জিনিস বলা, সেটা হচ্ছে যদি কোনো দোষী না হয়ে থাকে, যদি চাকরি চুরি নাই হয়ে থাকে, তাহলে আমাদের চাকরিটা গেল কেন? যে মানে চোরের দায়ে, মানে চুরির দায়ে যাকে অ্যারেস্ট করা হয়েছিল, তিনি যদি এখন ছাড়া পেয়ে গিয়ে থাকেন, তাহলে তো বিচার ব্যবস্থার এটাই দেখা উচিত তাহলে চুরি হয়নি, সেটাই বোঝায়। তো চুরি যদি না হয়, তিনি যদি বাইরে থাকতে পারেন, তাহলে আমাদের চাকরিগুলো কেন ফেরত হবে না? এই প্রশ্ন তো থেকেই যায়। তো এগুলো সত্যি হতাশাজনক, দুঃখজনক যে আমাদের চাকরিগুলো যে কারণে চলে গেল, সেই কারণ যারা ঘটিয়েছে তাদের শাস্তি তো ঠিক মতো হচ্ছে না, বা তারা ছাড় পেয়ে যাচ্ছে, বা যদি ছাড় পাওয়ার পেছনে যুক্তি থেকে থাকে তাহলে সেই যুক্তিকে অ্যাকসেপ্ট করে কেন আমাদের চাকরিগুলো ফিরবে না, সেটা একটা প্রশ্ন। প্রাক্তন বিচারপতি, বর্তমানে বিজেপি এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনিও কিছুদিন আগে এমপি একটি ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানে তিনি বলেন যে নিয়োগের যারা বড় বড় মাথা রয়েছে তাদের ইডি সিবিআই ধরতে পারছে না, জিজ্ঞাসাবাদ হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। দেখুন, ইডি সিবিআই তারা তো তদন্ত বহুদিন ধরে করেছে, তারা এখন অ্যালিগেশন আমরা যা খুশি দিতেই পারি, কিন্তু সিবিআই ইডি এত দীর্ঘ 2-3 বছর ধরে তারা তদন্ত করছে, তাহলে সেই তদন্তের সাপেক্ষে তারা চার্জশিটও জমা দিয়েছে আলিপুর আদালতে একাধিকবার, অনেক রকম 4-5টা চার্জশিট জমা দিয়েছে। আমরা চার্জশিটগুলো দেখেছি এবং তাতে আমরা দেখতে পেয়েছি যা যা অ্যালিগেশন, যা যা প্রুফ পাওয়া গেছে, সেটার বেসিসে অবশ্যই তাদের চাকরি যাক, তাদের শাস্তি হোক, কিন্তু যারা সঠিক, যারা যোগ্য, তাদের চাকরিটা চলে যাবে, আর মানে দোষী বলে কেউ থাকবে না, তাহলে চাকরিগুলোই যাওয়া উচিত নয় বলে আমি মনে করি। অভিজিৎ গাঙ্গুলির সাথে সহমত যে রাজ্যে যে এত দুর্নীতি হচ্ছে, শেষ মাথা পর্যন্ত ইডি সিবিআই যেতে পারছে না। দেখুন, এই দুর্নীতি খোঁজার দায়িত্ব তো আমাদের নয়, দুর্নীতি হয়েছে এটা সবাই জানে, ঠিক আছে, তার জন্য এত কেস, এত দৌড়াদৌড়ি, কিন্তু আলটিমেটলি কে কি বলছেন তার বিচার আমরা করার কেউ নই, সেটা ওনারাই ভালো বলতে পারবেন। আমরা চাই যোগ্যদের চাকরিটা যেন থাকে, আর বাকি যত পদ আছে আরও ভ্যাকেন্সি বৃদ্ধি করে একটা ইকুইলিব্রিয়াম যেন থাকে। ইকুয়ালিটি যেমন দরকার, সবাই বলছে ইকুয়ালিটি যেমন দরকার, সেমন একটা সাম্যতা বজায় থাকা দরকার। যারা চাকরি হারালো তাদের চাকরিটা বজায় থাকা দরকার, আর যারা এত বছর ধরে নিয়োগ পায়নি তাদেরও অনেক মাত্রায় বেশি ভ্যাকেন্সিতে নিয়োগ দরকার। একেবারে শেষ প্রশ্ন, 15ই নভেম্বর একেবারে নবম দশমের ফল প্রকাশ হয়েছে, কতটা আশাবাদী পুনরায় নিয়োগ নিয়ে? দেখুন, 11-12 অলরেডি রিটেন এক্সাম রেজাল্ট বেরিয়েছে, লিস্ট তাড়াতাড়ি বেরোবে, নিয়োগ স্বচ্ছতার সাথেই হবে, এটা আশাবাদী। একটাই চিন্তা যে কতজন যোগ্য সুযোগ পাবে বা আর কতজন বঞ্চিত হতে পারে। আমরা চাইব প্রত্যেক যোগ্যই যেন সুযোগ পায়। নিয়োগ নিয়ে তো আবারও মামলা হচ্ছে, ফল প্রকাশ থেকে শুরু করে একাধিক বিষয়। দেখুন, একটা ট্রেন্ডিং হয়ে গেছে যে যাই হোক কেস করতে হবে, আর কেস চলবে। এবার যদি কোথাও অস্বচ্ছতা থেকে থাকে তাহলে অবশ্যই কোর্ট সেটা বিচার করবে, এটা তো নিয়ম। আইনের পথে চলুক, কোনো অস্বচ্ছতা থাকলে তার বিচার হোক, কিন্তু নিয়ম অনুযায়ী হোক, স্বচ্ছভাবে হোক, আমরা সেটাই চাই।